আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই জাপান যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া। সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য, ইসরায়েলি মন্ত্রী। পাকিস্তানের F-16 হালনাগাদ, দিল্লিকে কৌশলে চাপে রাখছেন যুক্তরাষ্ট্র। ইউক্রেনের বিরুদ্ধে শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার অভিযোগ রাশিয়ার। এবং সর্বশেষ থাকবে গাজা গণহত্যায় মানবাধিকার সনদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই জাপান যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে জাপান ও যুক্তরাষ্ট্র। চীন ও রাশিয়ার বিমান টহলের কয়েকদিনের মধ্যেই এই মহড়ার আয়োজন করল দুই মিত্র দেশ। জাপানের জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, 10 ডিসেম্বর অনুষ্ঠিত এই যৌথ মহড়া দেশের চারপাশের ক্রমশ জটিল ও কঠিন নিরাপত্তা পরিবেশের প্রেক্ষিতে আয়োজন করা হয়েছে। টোকিওর তথ্যানুযায়ী এর আগের দিন রাশিয়ার দুটি TU-95 পারমাণবিক সক্ষম বোমারু বিমান জাপান সাগর থেকে উড়ে চীনের দুটি H-6 বোমারুর সঙ্গে পূর্ব চীন সাগরে মিলিত হয়। এরপর তারা যৌথভাবে জাপানের চারপাশে ফ্লাইট পরিচালনা করে। গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি চীন তাইওয়ান সংঘাতে জাপানের সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিলে বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। দুই দেশের মাঝে কূটনৈতিক উত্তেজনা তখন থেকেই বাড়তে থাকে। জাপান জানায়, মহড়ায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের দুটি B-52 বোমারু বিমান, জাপানের 3টি F-35 যুদ্ধবিমান। বিবৃতিতে বলা হয়, বল প্রয়োগ করে কোনো দেশের একতরফা অবস্থান পরিবর্তনের প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। বিষয়টি পুনরায় নিশ্চিত করেছে দুই দেশ। মহড়ার একদিন আগে চীনা J-15 যুদ্ধবিমান দুটি জাপানি জেটের ওপর রাডার লক করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। আন্তর্জাতিক আকাশসীমায় ওকিনাওয়ার কাছে এই ঘটনা ঘটে বলে দাবি টোকিওর। ওয়াশিংটন এ বিষয়ে প্রথমবার প্রকাশ্যে বেইজিংকে সমালোচনা করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, চীনের এমন আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার অনুকূল নয়। যুক্তরাষ্ট্র জাপান জোট আগের যে কোনো সময়ের চেয়ে দৃঢ়। চীন বলছে, জাপানি যুদ্ধবিমানই আগে তাদের প্রশিক্ষণ অঞ্চলে অনুমতি ছাড়া অনুপ্রবেশ করে উত্তেজনা ছড়িয়েছে। সূত্র রয়টার্স। সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য, ইসরায়েলি মন্ত্রী আমিচাই চিকলি। সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলি মন্ত্রী আমিচাই চিকলি। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেওয়া সিরীয় সেনাদের ভিডিও শেয়ার করে দেশটির সঙ্গে যুদ্ধের সম্ভাবতার কথা বলেন তিনি। গত সোমবার দামেস্কে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের এক পর্যায়ে সেনারা স্লোগান দেন, গাজা 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 আমাদের স্লোগান, রাত দিন বোমা ও ধ্বংস, আমরা তোমাদের দিকে আসছি, হে শত্রু আসছি আসছি, তুমি যদি আগুনের পাহাড়ও হও আমি আমার রক্ত দিয়ে গোলাবারুদ বানাব, আর তোমার রক্ত দিয়ে নদী। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা এবং অন্যান্য জ্যেষ্ঠ সিরিয়ান কর্মকর্তারা। মঙ্গলবার ইসরায়েলের প্রবাস ও ইহুদিবিদ্বেষ মোকাবিলা বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি একটি ডানপন্থী এক্স অ্যাকাউন্টে পোস্ট করা সেই স্লোগানের ভিডিওটি শেয়ার করেন। চিকলি পোস্টটিকে উদ্ধৃত করে ক্যাপশনে লিখেছেন, যুদ্ধ অনিবার্য। গত বছরের ফেব্রুয়ারিতে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের যোদ্ধারাও এক সামরিক কুচকাওয়াজে স্লোগানটি ব্যবহার করেছিল। সিরিয়ান গণমাধ্যম এনাব বালাদির তথ্যানুযায়ী স্লোগানের কিছু অংশ আলজেরিয়ার সেনাবাহিনীও তাদের কুচকাওয়াজ ও প্রশিক্ষণে ব্যবহার করে। বুধবার চিকলি এক্সে দীর্ঘ বার্তায় সিরিয়াকে জিহাদি তন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত করেন। তিনি লিখেছেন, ইসরায়েলের উত্তর সীমান্তে এখন পূর্ণমাত্রার ইসলামী জিহাদি খেলাফত বসে আছে। এর ডালপালা গজালে ইসরায়েল হাত গুটিয়ে বসে থাকবে না। 7 অক্টোবরের শিক্ষা প্রয়োগ করতে হবে। পশুটিকে এমন দানবে পরিণত হতে দিও না যাতে তাকে আর স্পর্শ করা না যায়। ইসরায়েলের আর্মি রেডিও নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ফুটেজটি নিয়ে বৈঠক করেছেন। প্রসঙ্গত, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 1967 থেকে সিরিয়ার গোলান মালভূমি দখল করে রেখেছে ইসরায়েল। আসাদ সরকারের পতনের পর দক্ষিণ সিরিয়ায় তাদের দখলকৃত অঞ্চল আরও সম্প্রসারিত করার চেষ্টায় রয়েছে দখলদার রাষ্ট্রটি। সূত্র মিডল ইস্ট আই। পাকিস্তানের F-16 হালনাগাদ,
দিল্লিকে কৌশলে চাপে রাখছেন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি পাকিস্তানের F-16 যুদ্ধবিমানের জন্য $686 মিলিয়ন মূল্যের উন্নত প্রযুক্তি এবং রক্ষণাবেক্ষণ সহায়তার অনুমোদন দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি বছরের মে মাসে কাশ্মীরকে কেন্দ্র করে 5 দিনের আকাশ যুদ্ধ হয়েছে। এর পরপরই যুক্তরাষ্ট্র নয়াদিল্লিকে আরও অস্ত্র কেনার জন্য চাপ দিচ্ছে। ফলে সামরিক বিশ্লেষক ও কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ওয়াশিংটনের এই পদক্ষেপ কি ভারতের প্রতি কোনো বার্তা বহন করছে? এই চুক্তিটি পাকিস্তানের হাতে থাকা F-16 যুদ্ধবিমান বহরের রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের জন্য 2022 সালে যুক্তরাষ্ট্রের দেওয়া একটি বৃহত্তর চুক্তির অংশ। ব্রাসেলস ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক প্রবীণ ডোনাথি আল জাজিরাকে জানিয়েছেন, F-16 চুক্তিটি বিস্তৃত ইন্দো-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর লক্ষ্য হল সন্ত্রাসবিরোধী অভিযানে দুই দেশের মধ্যে সহযোগিতা বজায় রাখা। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পরবর্তী প্রশাসন পর্যন্ত এই নীতির ধারাবাহিকতা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা DSCA গত 4 ডিসেম্বর মার্কিন কংগ্রেসে পাঠানো এক প্রতিবেদনে এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে। এই প্যাকেজে উন্নত ফ্লাইট পরিচালনা, ইলেকট্রনিক সিস্টেমের জন্য সফটওয়্যার ও হার্ডওয়্যার আপডেট, শত্রুদের চিহ্নিত করার জন্য অ্যাডভান্সড আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো IFF সিস্টেম এবং 92টি লিঙ্ক 16 সিস্টেম অন্তর্ভুক্ত। লিঙ্ক 16 হল একটি সুরক্ষিত মার্কিন সামরিক ডেটা লিঙ্ক নেটওয়ার্ক, যা যুদ্ধবিমান, জাহাজ ও স্থলবাহিনীর মধ্যে রিয়েল টাইম যোগাযোগ নিশ্চিত করে। DSCA অবশ্য ভারত সরকারের উদ্বেগ প্রশমিত করতে এক বিবৃতিতে জানিয়েছে, এই বিক্রি কার্যক্রম এই অঞ্চলে মৌলিক সামরিক ভারসাম্যকে পরিবর্তন করবে না। তবে ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের সামরিক সহায়তার বিরোধিতা করে আসছে এবং অভিযোগ করেছে যে এই F-16 বিমানগুলো তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। ইউক্রেনের বিরুদ্ধে শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার অভিযোগ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রোডিয়ান মিরোশনিক বলেছেন, কিয়েভ ইচ্ছাকৃতভাবে এমন সব শর্ত সামনে আনছে যা মস্কোর জন্য গ্রহণযোগ্য নয়। এছাড়া ইউক্রেন শান্তি আলোচনাকে ভেস্তে দিয়ে তার দায়ে রাশিয়ার ওপর চাপানোর জন্য এমনটা করছে বলেও জানান তিনি। সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় এটি সময় নষ্ট করা বা এক ধরনের ব্লাফ ছাড়া আর কিছুই নয়। কিয়েভ ট্রাম্পের প্রস্তাবিত শর্তগুলোকে যতটা সম্ভব বদলে ফেলতে চায়। তিনি আরও বলেন, বাস্তবে কিয়েভ এমন সব শর্ত দিচ্ছে যা রাশিয়ার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। এর পরের ধাপ হল রাশিয়ার ওপর অভিযোগ চাপানো যে আলোচনাকে তারাই নষ্ট করেছে। এটি কিয়েভের মূল লক্ষ্য। এদিকে গত শনিবার 6 ডিসেম্বর কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা 3 দিনব্যাপী শান্তি আলোচনা শেষ হয়। এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন, তার সঙ্গে টেলিফোনে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের গঠনমূলক কথা হয়েছে। তবে দুপক্ষই একটি বিষয়ে একমত, সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অগ্রগতির জন্য মস্কোর ইচ্ছার ওপর পুরো বিষয়টি নির্ভর করছে। গাজা গণহত্যায় মানবাধিকার সনদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজায় চলমান গণহত্যায় 70,000-এর বেশি মানুষের মৃত্যু প্রমাণ করে যে মানবাধিকার সনদে উল্লেখিত মূল্যবোধগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার 10 ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে একথা বলেন তিনি। খবর আনাদোলুর। তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা সত্ত্বেও গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্যাতন এখনও অব্যাহত আছে। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ৭৭তম বার্ষিকীতে তুরস্কের জনগণ এবং মানবাধিকার পরিবারের সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে এরদোগান বলেন, মানবজাতির যৌথ মূল্যবোধের প্রতিফলন এই গুরুত্বপূর্ণ দলিল আজও জন্মগত অধিকারের সুরক্ষা নিশ্চিতকারী বৈশ্বিক অঙ্গীকার হিসেবে তার মর্যাদা ধরে রেখেছে। তবে তিনি এও উল্লেখ করেন, বিশ্বজুড়ে বহু স্থানে এই ঘোষণাপত্রে উল্লেখিত নীতিমালা লঙ্ঘিত হচ্ছে, আর শান্তি ও ন্যায়ের মতো ধারণা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গাজা আজ এক বিরাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটিকে যত দ্রুত সম্ভব পুনর্গঠন করা মানবজাতির যৌথ দায়িত্ব। তিনি আরও বলেন, গাজায় ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির পথ হল যুদ্ধবিরতি আরও শক্তিশালী করা এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা। এরদোগান আরও বলেন, গাজাকে পুনরায় সংঘাতে টেনে নেওয়া ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরায়েলের উপর চাপ বাড়ানো অত্যন্ত জরুরি।